ইসরায়েলের পেতাটিকবার শিল্পাঞ্চলীয় এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভবনের বিভিন্ন অংশ ভেঙে চুরমার হয়ে গেছে। শুক্রবার প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা যায় ভবনটির একাংশ পুরোপুরি ধসে পড়েছে। ইসরায়েল এটিকে একটি শিল্প ভবন বা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং দাবি করলেও ইরানি গণমাধ্যম নূর নিউজ জানিয়েছে ধ্বংস হওয়া ভবনটি ইসরায়েলের একটি ড্রোন তৈরির কারখানা। এছাড়াও রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পেতাটিকবার পৃথক লক্ষ্যবস্তু এবং তেল আভিভ রামাত গান সহ বিভিন্ন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য মতে ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এ পর্যন্ত ১৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননে চলমান স্থল অভিযানে ১০ জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সামরিক বাহিনী। বর্তমানে পেতাটিকবার ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। অন্যদিকে ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী শহর কারাজের সংযোগকারী নবনির্মিত B1 সেতুতে বিমান হামলা চালিয়েছে পেন্টাগন। দেশটির সবচেয়ে উঁচু সেতু হিসেবে স্বীকৃত গুরুত্বপূর্ণ এই সেতুটি চলতি বছরেই যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার কথা ছিল। ইরানি সংবাদ মাধ্যমের তথ্য মতে হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৯৫ জন আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ট্রাম্প সাহায্যের মিথ্যা দাবি করে ইরানে দখলদারিত্ব ও বিভক্তি করতে চায়। আমার পায়ের নলার হাড় ভেঙে গেছে। যখন দ্বিতীয় ও তৃতীয় বিস্ফোরণগুলো ঘটলো তখন আমি একটি মেয়েকে ধরে রাস্তা পার হচ্ছিলাম। আমি ঠিক জানি না ওটা কি পাথর ছিল নাকি অন্য কিছু। পাহাড় থেকে বৃষ্টির মতো অসংখ্য পাথর মানুষের মাথার উপর পড়ছিল। ট্রাম্পের লক্ষ্য হলো পুরো ইরান দখল করা এবং আমাদের দেশকে টুকরো টুকরো করে বিভক্ত করে ফেলা। আমার মনে হয় না সে কোনো সাহায্য করতে এসেছে। যদি সাহায্য করতে আসতো তবে তারা সাধারণ মানুষের উপর এভাবে চড়াও হতো কেন? আমার তত্ত্বাবধানে একটি মেরামতের দোকানে ৩০ জন কর্মচারী কাজ করত, কিন্তু আমি আজ এখানে এসে পড়েছি আর এখন আমার পুরো পরিবার চরম বিপদে। এই হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের এটি কেবল শুরু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেহরানকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে সতর্ক করেন ট্রাম্প। তবে পাল্টা বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন অসম্পূর্ণ ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইরানিদের আত্মসমর্পণ করানো সম্ভব হবে না। বর্তমানে দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক। জার্মানির ডুসেলডর্ফ কার্নিভালের পরিচিত মুখ জ্যাক তিলি সমসাময়িক রাজনীতি নিয়ে বিদ্রুপাত্মক ভাস্কর্য বা কার্নিভালের ফ্লোর তৈরিতে তার জুড়ি মেলাভার। তবে এবার তার এই শিল্পকর্মই কাল হয়ে দাঁড়ালো মস্কোর চোখে। ২০২৪ সালের একটি কার্নিভালে পুতিন এবং ধর্মীয় প্রধানকে নিয়ে আপত্তিকর ভাস্কর্য তৈরির দায়ে তাকে দোষী সাব্যস্ত করেছে রুশ আদালত। তবে এই রায়কে গুরুত্ব দিচ্ছেন না তিনি। আমি নিজেকে সম্পূর্ণ নির্দোষ মনে করি। আমি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ করিনি। স্রেফ ব্যঙ্গাত্মক সমালোচনা করার জন্য কাউকে এমন কঠোর শাস্তি দেয়া অবিশ্বাস্য এবং হাস্যকর। তাই আমি এই রায়কে মোটেও গুরুত্ব দিচ্ছি না। বৃহস্পতিবার আদালতের বিচারক কনস্ট্যান্টিন ওচিরভ শিল্পীকে ৮ বছর ৬ মাসের কারাদণ্ডের পাশাপাশি ২০০,০০০ রুবল জরিমানা করেছেন। রায়ে বলা হয়েছে তিনি রুশ সামরিক বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। এর আগে পুতিনকে রক্তের বাথটাব কিংবা ইউক্রেন গিলে খাওয়ার মতো বিদ্রুপাত্মক ভাস্কর্য তৈরি করেও আলোচনায় এসেছিলেন এই শিল্পী। জ্যাক তিলি বর্তমানে জার্মানিতে অবস্থান করায় এর আইন কার্যকর করা রাশিয়ার জন্য অসম্ভব। তবে এই সাজার ফলে ভারত, ইজিপ্ট কিংবা চায়নার মতো রাশিয়ার সাথে বন্ধি বিনিময় চুক্তি থাকা দেশগুলোতে তার ভ্রমণ ঝুঁকি তৈরি হয়েছে। শিল্পী মনে করেন এর আইন মূলত একটি স্বৈরাচার রাষ্ট্রের অস্থিরতারই বহিঃপ্রকাশ। রাশিয়া এখন একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা মুক্ত সমাজ আর স্বাধীন মানুষের মত প্রকাশের বিরোধী। এই রায় প্রমাণ করে তারা সাধারণ কাগজে পুতুল করে ব্যঙ্গাত্মক সমালোচনাকেও কতটা ভয় পায়। তবে আমরা ভয় পেয়ে কাজ থামিয়ে দেব। এই রায়ের মাধ্যমে ক্রেমলিন আবারও স্পষ্ট বার্তা দিল, দেশের ভেতরে হোক বা বাইরে পুতিনের সমালোচনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তবে ইউরোপের দেশগুলোতে বাকস্বাধীনতার যে সুরক্ষা রয়েছে তার উপর ভিত্তি করেই নিজের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জ্যাক তিলি।
শিল্পের ভাষা যখন স্বৈরশাসকের গদিতে আঘাত হানে তখন আইনি লড়াইয়ের মোড়কে এমন সাজা অবাস্তব মনে হলেও এটি বর্তমান ভূরাজনীতির এক রূঢ় বাস্তবতা। মস্কোর এই আইনি খড়ক জ্যাক তিলির শারীরিক ক্ষতি না করতে পারলেও তার অবাধ চলাচলের ওপর যে এক অদৃশ্য দেয়াল তুলে দিল তা বলাই বাহুল্য। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। লেবাননের আকাশ জুড়ে এখন শুধু বারুদের গন্ধ আর বিমান হামলার গর্জন, কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেই এক টুকরো সাদা কাগজ হয়ে উঠেছে শিশুদের প্রতিবাদের ভাষা। যুদ্ধের ভয়াবহতায় ঘরছাড়া এসব শিশুর শৈশব আজ আটকে গেছে স্কুলের অস্থায়ী শিবিরে, আর তাদের মনের গহীনে জমে থাকা ভয় আর আর্তনাদ রং তুলিতে বের করে আনতে কাজ করছেন শিল্পী আবেদ আল কাদেরি। আমি যখন বাড়িতে আমার ছেলের সাথে ছবি আঁকছিলাম ঠিক তখনই খুব কাছে একটি শক্তিশালী হামলা হয়। এক মুহূর্তের জন্য আমরা সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। একজন বাবা হিসেবে তখনই আমি অনুভব করলাম লেবাননের অন্য হাজারো শিশুর ভেতর এখন কি আতঙ্ক কাজ করছে। ছবি আঁকার এই আয়োজনে শিশুদের হাতে তুলে দেয়া হয়েছে দীর্ঘ এক সাদা কাগজের রোল। কাদেরি চান শিশুরা তাদের মনের লুকানো সব অনুভূতি এই কাগজে ছড়িয়ে দিক। কারো জন্য এই কাগজ মানে স্বাধীনতা, কারো জন্য আগামীর স্বপ্ন। এই বয়সে শিশুরা মুখ ফুটে সব বলতে পারে না। আঁকাআঁকির মাধ্যমে তারা মনের গভীরের সেই অব্যক্ত কথাগুলো প্রকাশ করতে পারছে, যা হয়তো অন্য কোনোভাবে সম্ভব হতো না। এটি কেবল একদিনের ইভেন্ট নয়। কাদেরি এ পর্যন্ত 250 শিশুর কাছে পৌঁছেছেন। তার লক্ষ্য অন্তত 1000 শিশুর হাতে আঁকার সরঞ্জাম পৌঁছে দেয়া। এই আঁকাগুলো নিয়ে ভবিষ্যতে প্রদর্শনী করে তা থেকে প্রাপ্ত অর্থ শিশুদের পরিবারকে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার। কাদেরির মতে দ্বিধাবিভক্ত সমাজে শিশুরা পরিষ্কার সাদা পাতার মতো, যারা স্বচ্ছতার স্বপ্ন লালন করে। সমাজ এখন রাজনৈতিক ও ধর্মীয় আদর্শে বিভক্ত, কিন্তু এই শিশুরা হচ্ছে একটি পরিষ্কার সাদা পাতার মতো। এখানে আমরা এমন শিল্প তৈরি করছি যা কেবল মানবিকতা আর শিশুদের স্বপ্নকেই তুলে ধরে। গত এক মাসে ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণ হারিয়েছে 1300-র বেশি মানুষ, বাস্তুচ্যুত দেশের 1/5 জনগোষ্ঠী। যুদ্ধের এই বিভীষিকা থেকে শিশুদের শৈশবকে রক্ষা করতেই কাদেরির এই ক্ষুদ্র কিন্তু অর্থবহ প্রয়াস। ধ্বংসের মাঝেও সৃষ্টির এই নেশা বলে দিচ্ছে বুলেট হয়তো ঘর ভাঙতে পারে, কিন্তু এক পশলার রং আর কল্পনার ডানা কেড়ে নেওয়ার শক্তি কারো নেই। নূর নূপুর, টিভিএন 24 নিউজ ডেস্ক। উৎসবের দিনেও জনমানবহীন জেরুজালেমের প্রাচীন শহর, যেখানে প্রতি বছর গুড ফ্রাইডেতে তিল ধারণের জায়গা থাকে না, সেখানে এখন শুধুই নিস্তব্ধতা। খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস মতে ক্রুশবিদ্ধ হওয়ার আগে যীশু খ্রিস্টের শেষ যাত্রার পথে প্রতি বছর এখানে বিপুল উৎসাহে তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়। কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আঁচ লাগায় যীশু খ্রিস্টের পুণ্যভূমি এবার একেবারেই জনশূন্য। সাধারণত গুড ফ্রাইডেতে এখানে হাঁটাচলা করা কঠিন হয়ে পড়ে। সব জায়গায় প্রচুর ভিড় থাকে। চার্চ অব দ্য হোলি সেপালক্লারের 4-5টা লোকারণ্য থাকে, কিন্তু এবার দেখুন সব ফাঁকা, এখানে কেউ নেই। ঐতিহাসিকভাবে ফ্রান্সিসকান সন্ন্যাসীদের নেতৃত্বে 14টি স্টেশন পেরিয়ে এই চার্চ অব দ্য হোলি সেপালক্লারে এসেই মিছিল শেষ হয়। কিন্তু গাজা থেকে শুরু হওয়া যুদ্ধ এখন আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরান ও লেবানন পর্যন্ত বিস্তৃত হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে পুণ্যভূমির এই প্রধান গির্জাটিও। আমরা ছোট একটি দল নিয়ে এই পথে হাঁটার চেষ্টা করছি। 2000 বছর আগে মহামতি যিশু এই পথে ক্রুশ নিয়ে হেঁটেছিলেন, কিন্তু আজ আমরা চার্চ অব দ্য হোলি সেপাল ক্লাবের কাছে পৌঁছাতে পারবো কিনা জানি না, কারণ গির্জাটি বন্ধ। ওল্ড সিটির প্রতিটি মোড়ে এখন তীর্থযাত্রীর বদলে চোখে পড়ছে কড়া পাহারায় থাকা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের। ভিয়া ডলোরাসের 7ম স্টেশন, যেখানে যিশু দ্বিতীয়বার পড়ে গিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়, সেখানেও এখন বিরাজ করছে থমথমে পরিবেশ। স্থানীয় বাসিন্দারা বলছেন 2000 বছর আগে যিশু যেভাবে একা হেঁটেছিলেন তার মৃত্যুর পথে, আজ যেন জেরুজালেমের বাসিন্দারাও তেমনই নিঃসঙ্গ। জেরুজালেমে শান্তি ফিরলে সারা বিশ্বে শান্তি ফিরবে। আমরা প্রার্থনা করি সামনের বছর যেন সব সংকট কেটে যায় এবং
অলৌকিকভাবে হলেও এই পবিত্র সপ্তাহে যেন শান্তি নেমে আসে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আর বিশেষ করে ট্রাম্প প্রশাসনের ইরান ও লেবাননের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি করেছে তার প্রভাব পড়েছে এই পবিত্র ভূমিতেও। তাই এই বসন্তের গুড ফ্রাইডেতে ঈসার মতো প্যালেস্টাইনের খ্রিস্টান সম্প্রদায়ের প্রার্থনা একটাই, যুদ্ধমুক্ত এক পৃথিবী যেখানে আবার মুখরিত হবে জেরুজালেমের অলিগলি। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক। জার্মানির ফ্রাঙ্কফুর্ট সংলগ্ন বেনশেম শহরে কয়েকশো মানুষের উপস্থিতিতে শুক্রবার মঞ্চস্থ হল গুড ফ্রাইডের ঐতিহ্যবাহী শোভাযাত্রা, যেখানে প্রদর্শন করা হয় যীশু খ্রিস্টের শেষ যাত্রার করুণ দৃশ্যপট। 1983 সাল থেকে স্থানীয় ইটালি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় রোমান সেনাদের হাতে যিশুর বন্দী হওয়া থেকে শুরু করে ক্রুশবিদ্ধ হওয়ার পুরো ঘটনাটি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। রোমান গভর্নর পন্টিয়াস পিলেটের আদালতে বিচার থেকে শুরু করে কাঁধে ক্রুশ নিয়ে যিশুর সেই যন্ত্রণাদায়ক হাঁটা সবই যেন জীবন্ত হয়ে ওঠে অভিনয় শিল্পীদের নিপুণ শৈলীতে। পূর্ণার্থীরা মনে করেন নতুন প্রজন্মের কাছে ধর্মের এই মহান ত্যাগের ইতিহাস পৌঁছে দিতে এমন আয়োজনের কোনো বিকল্প নেই। আমার ছেলে বাইবেল পড়তে খুব ভালোবাসে। আমরা প্রায়ই ইস্টার স্টোরি পড়ি। ওকে সামনাসামনি এই দৃশ্যটি দেখানোর জন্য নিয়ে এসেছি। ও এখন এমন এক বয়সে পৌঁছেছে যে দৃশ্যত সবকিছুর অর্থ বুঝতে পারে। অন্যদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে অগ্নিকাণ্ডের পর নতুন রূপে ফিরে আসা নটরডেম ক্যাথেড্রালে সমাবেত হয়েছেন হাজারো ভক্ত। ক্যাথেড্রালের বাইরে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পূর্ব মুহূর্তের ঘটনাগুলো প্রার্থনার মাধ্যমে স্মরণ করেন যাজকরা। শহর জুড়ে বিরাজ করে এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশ। তবে গুড ফ্রাইডের সবচেয়ে আবেগঘন পরিবেশ দেখা গেছে স্পেনের সেভিল শহরে। সেখানে লা মাদ্রুগা বা ভোরের শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। মাথায় হুডি পরা সন্ন্যাসী ও ভারী বেদিতে যিশুর অবয়বে মানুষদের দেখে কান্নায় ভেঙে পড়েন অনেক ভক্ত। 1400 শতাব্দী থেকে চলে আসা এই ঐতিহ্য আজও স্পেনের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী এই আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয়েছে আগামী রবিবারের পুনরুত্থান বা ইস্টার সানডের পটভূমি। শোক আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের খ্রিস্টানরা আজ কেবল অতীতকে স্মরণই করছে না, বরং খুঁজে নিচ্ছে নতুন জীবনের প্রেরণা। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।